মনে কর একটা পেশেন্ট যদি গয়টার নিয়ে আসে, ঠিক আছে, তাহলে কি কি হতে পারে? এক তো প্রেশার সিমটমস হতে পারে, ঠিক আছে, দ্বারা প্রেশার সিমটমস হতে পারে। দ্বিতীয় হচ্ছে হাইপো বা হাইপারথাইরয়েডিজমের যা যা ফিচার আছে সেটা হতে পারে, ঠিক আছে। প্রেশার সিমটমের মধ্যে কি কি হতে পারে? ডিসফেজিয়া হতে পারে, ডিসফোনিয়া হতে পারে, ঠিক আছে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি দ্বারা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি কম্প্রেসড হয় তাহলে কি হবে? হোর্সনেস অফ ভয়েস, ডিসফোনিয়া, ঠিক আছে, এগুলো হতে পারে। বোঝা গেল? হ্যাঁ। আর কি কি প্রেশার সিমটম হতে পারে? সুপিরিয়র ভেনা ক্যাভা সিমটমস, ঠিক আছে, যে পেমবার্টন সাইন পজিটিভ, এরকম হতে পারে। আর কিছু হতে পারে না, আমি বলে দিয়েছি হাইপো হাইপার, ওর মধ্যে সব কভার হয়ে গেছে। এছাড়া থাইরয়েডের পেশেন্ট আর কিছু ভাবে প্রেজেন্ট করতে পারে। প্যাথোলজি তো পড়ে এসছিস, বল কেউ অন্তত তো বল। আমি বলে দিয়েছি হাইপো হাইপার ইনক্লুডিং বলে দিয়েছি। কোনো এনলার্জমেন্ট, থাইরয়েডের কোনো সোয়েলিংই নেই। থাইরয়েড নর্মালি প্যালপেবল, নর্মাল যা পজিশনে আছে, নর্মাল সাইজ অ্যান্ড শেপে আছে। একটা অ্যাবারেন্ট ল্যাটারাল বলে, ল্যাটারাল অ্যাবারেন্ট থাইরয়েড, যেটা লিম্ফ নোড এনলার্জ আছে, ঠিক আছে। পেশেন্ট নিয়ে এসছে, একটা সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ আছে, তোর কাছে নিয়ে এসছে, ঠিক আছে। তুই বায়োপসি করলি, বায়োপসি বা এফএনএসি করলি, প্রথমে এফএনএসি করলি, তারপর ইউএসজি বা বায়োপসি করলি। তুই কি দেখলি? যে पैपिलरी सेल कार्सिनोमा। तो पैपिलरी सेल कार्सिनोमा में प्रेजेंट विथ ओनली लिम्फ नोड सोइलिंग, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে বলে ল্যাটারাল অ্যাবারেন্ট থাইরয়েড। ইট ইজ নট দ্য থাইরয়েড সোয়েলিং, ইজ দ্য লিম্ফ নোড মেটাস্টাসিস অফ থাইরয়েড কার্সিনোমা। আমার এই 2 সপ্তাহ আগে তোর একটা আমরা কমপ্লিশন থাইরেক্টমি করেছিলাম, জানি না তোরা কেউ দেখেছিস কিনা। তার আগে তার 2 সপ্তাহ ওর রাইট হেমিথাইরেক্টমি করেছিলাম। ওর যখন পেশেন্টটা ওপিডিতে এসছিল তখন পেশেন্টটার কোনো সোয়েলিং ছিল না থাইরয়েডের, কিন্তু ইউএসজিতে বলছে থাইরয়েড এনলার্জ, কোনো সোয়েলিং ছিল না, ঠিক আছে। কিন্তু যখন আমরা রাইট হেমিথাইরেক্টমি করি তখন ওর 0.5 সেন্টিমিটারের একটা তোর নোডিউল ছিল, যেটা প্যাপিলারি সেল কার্সিনোমা ছিল। বোঝা গেল? তো প্যাপিলারি সেল কার্সিনোমা মে প্রেজেন্ট উইথ নর্মাল থাইরয়েড উইথ ল্যাটারাল অ্যাবারেন্ট থাইরয়েড কি বলে মেটাস্ট্যাটিক নোডস নিয়ে প্রেজেন্ট করতে পারে। বোঝা গেল? তো সবসময় যে থাইরয়েড কেসে থাইরয়েড সোয়েলিংই থাকবে এমন কোনো কথা নেই। বুঝতে পারছিস তো? হ্যাঁ, এবার বল। তো মেইনলি আমার থাইরয়েডের কেসে আমরা কি পাবো? থাইরয়েড সোয়েলিং নিয়ে এসছে, গয়টার নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট। দেন এবার আমি পেশেন্ট পার্টিকুলার্স নেম জেন্ডার দিয়ে শুরু করলাম। তো কি কি সিগনিফিকেন্স আছে বল? ফিমেল, তো নিজেদের মধ্যে কথা বলবি না, ঠিক আছে। ফিমেল যারা প্রেজেন্ট করে মোস্ট কমনলি থাইরয়েড যা ডিসঅর্ডার্স গুলো আছে মেনলি, তো ফিমেল প্রিপন্ডারেন্স থাকে, তাই তো? বোঝা গেল? তো মেল প্রিপন্ডারেন্স কিছু থাকতে পারে? কার্সিনোমাতে মেল প্রিপন্ডারেন্স, প্যাপিলারি কার্সিনোমার কোথায় গেলি? হ্যাঁ, প্যাপিলারি বল, ওই বল, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড মোস্ট কমনলি কাদের হয়? মেল আর ফিমেল? মেলদের, ফিমেলদের হয়। ফলিকুলার, ফলিকুলার, মেডুলারি, মেডুলারি মেল দেখবি বাড়িতে গিয়ে, ঠিক আছে। তাহলে থাইরয়েড সোয়েলিং ইউজুয়ালি ফিমেলদের মোস্ট কমন, ঠিক আছে, দেন মেল। কিছু কিছু প্যাথোলজি আছে যেগুলো তোর মেলে কমন হতে পারে, বাট মেনলি ফিমেলদের হবে। তাহলে জেন্ডারের কি সিগনিফিকেন্স পাওয়া গেল। দেন
এজ না, আমি যখন থাইরয়েড সোয়েলিং পড়ছি তো থাইরয়েড সোয়েলিং এর মেন প্যাথোলজি কি আছে একটা একটা করে বল। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে ইউথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কি মানে কি কি প্যাথোলজি আছে? আমি হাইপো বলেছি তো, একটা একটা করে বল না। প্রথম তো আয়োডিন ডেফিসিয়েন্সি ভাই, ফার্স্ট হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। আগেই তুই হাসিমোটো বলবি নাকি? হাসিমোটো আমাদের দেশে বেশি হয়, তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিজে, আমাদের দেশে কি আয়রন ডেফিসিয়েন্সি, সরি আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে? হ্যাঁ, তো আয়োডিন ডেফিসিয়েন্সি ফার্স্ট গয়টারের কজ কি, কেন হয় আয়োডিন ডেফিসিয়েন্সিতে গয়টার? একজন বল, বল কে চিৎকার করছিলি, বল। ফুডে আয়োডিন কন্টেন্ট কম থাকে, তারপর কি হয়? আয়োডিন সিনথেসিসের স্টেপস গুলো জানিস? ফার্মা তো পড়ে এসেছিস কিছুদিন পরে, বলতে পারবি? পারবি? তাকিয়ে আছে আমার দিকে, পারবি কি পারবি না বল, পারবি না তো? সবাই পারবি? পারবি না। আয়োডিন যদি ফুডে কম থাকে তা কি হবে? আয়োডিন ট্রান্সপোর্ট কমে যাবে। তো আয়োডিন কি দিয়ে ট্রান্সপোর্ট করে? সোডিয়াম আয়োডিন সিম্পোর্টার, ঠিক আছে? দেন কি হয়? অর্গানিফিকেশন অফ আয়োডিন হয়। দেন কি হয়? কাপলিং হয়। দেন কি হয়? পেরিফেরাল কনভার্সন হয়ে যায়। অক্সিডেশন কখন হয়? আমি বলে যাচ্ছি, ওরাও বলে যাচ্ছে। প্রথমে কি হয়? প্রথমে সিম্পোর্ট ঢুকছে, দেন কি হলো? তারপর অক্সিডেশন হয়, দেন কি হয়? অর্গানিফিকেশন, দেন কাপলিং, তাই তো? তারপর যখন হরমোন তোর পেরিফেরাল টিস্যু থেকে পেরিফেরাল কনভার্সন হয়, ঠিক তো? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, তো এই স্টেপ কিন্তু মনে রাখতে হবে প্রথম কথা। তো এবার যদি আয়োডিন ফুডে কম হয় তাহলে কি হবে? সিম্পোর্ট আয়োডিন এন্ট্রি হবে না। তো আয়োডিন যদি এন্ট্রি না হয় তাহলে কি হবে? T3 T4 সিরাম কনসেন্ট্রেশন কমে যাবে। তো সিরাম কনসেন্ট্রেশন যদি T3 T4 কমে যায় তাহলে কি হবে? তো TSH বেড়ে যাবে। TSH কি করবে? গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। তো স্টিমুলেট করলে কি হবে? হাইপারট্রফি হয়ে যাবে। নাম্বার অফ ফলিকুলস উইল ইনক্রিজ, বাট তোর কি হবে? আয়োডিন থাকবে না। তো সেগুলোকে কি বলে? কোলয়েড ফলিকুলস। কোলয়েডস থাকবে বাট ডেফিশিয়েন্ট ইন আয়োডিন। বোঝা গেল? বুঝতে পারলি তো? তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হাইপোথাইরয়েডিজম হবে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ ইন ইন্ডিয়া। নেক্সট ইয়ার কি হতে পারে? সলিটারি নোডিউলে হাইপোথাইরয়েডিজম হয়? থাইরয়েডিসে যায়নি বাবু এখন। আর কি হতে পারে? মনে কর কনজেনিটাল এনজাইম ডেফিসিয়েন্সি যদি থাকে, কনজেনিটাল অর্গানিফিকেশনের ডেফিসিয়েন্সি বা বিভিন্ন এনজাইম ডেফিসিয়েন্সির জন্য তোর আয়োডিন যদি তোর সাফিসিয়েন্টও থাকে ফুডে, দেন তাও গয়টার হবে। বা এন্ডেমিক কিছু জোন আছে যেখানে কি হয়েছে, ক্যাবেজ অ্যান্ড
ব্রাসিকা গ্রুপ অফ তোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যারা খায়, তো তাদের কি হয়, কেন হয়? পেরিফেরাল কনভার্সন। কি থাকে ব্রাসিকা গ্রুপস অফ থায়োসায়ানাইডস না কি একটা থাকে, ঠিক আছে? তো দ্যাটস ইম্পেয়ার। কোনটা ইম্পেয়ার করে? সিম্পোর্ট ইম্পেয়ার করে, কি করে? পড়বি, প্যাথোলজি বই খুলে পড়বি, তোদেরও তো কিছু ইনপুট দিতে হবে। আমি কি সব পড়ে আসবো থরি? হ্যাঁ, তোরা তো কিছু পড়ে আসবি, বল। জানিস না, বলতে কোনো কষ্ট, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য কজ অফ হাইপোথাইরয়েডিজম, বোঝা গেল? মোস্ট কমন ইজ আয়রন ডেফিসিয়েন্সি। নেক্সট হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কি কি ফিচার হতে পারে? বস, এবার বস, অনেকক্ষণ দাঁড়িয়েছিস। হাইপারথাইরয়েডিজম কি কি ফিচার হতে পারে? আমি বলছি কি কি প্যাথোলজি হতে পারে। হাইপারথাইরয়েডিজম মোস্ট কমন হচ্ছে গ্রেভস ডিজিজ। নেক্সট কি? টক্সিক, কি বলে সেটাকে? সলিটারি থাইরয়েড নোডিউল বলে। যদি সিঙ্গেল নোডুল থাকে and that present with thyrotoxicosis বা hyperthyroidism, তো সলিটারি থাইরয়েড নোডুল। আর কি হতে পারে? টক্সিক মাল্টিনোডুলার গয়টার, বোঝা গেল? তো তিনটে ফিচার হতে পারে হাইপারথাইরয়েডিজম, বুঝেছিস প্রাঞ্জল? নেক্সট হচ্ছে তোর থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস কি নিয়ে প্রেজেন্ট করে? ইনফ্লামেশন। হাশিমোটো থাইরয়েডাইটিস কত রকমের থাইরয়েডাইটিস আছে? আর সাব অ্যাকিউট, আর রেট্রোস্টার্নাল গয়টার এক জিনিস হলো রিডেল থাইরয়েডাইটিস। অ্যাকিউট আছে, সাব অ্যাকিউট আছে, হাশিমোটো আছে, রিডেল থাইরয়েডাইটিস আছে। তো হাশিমোটো থাইরয়েডাইটিসে কি হয়? কি অটো অ্যান্টিবডি? অ্যান্টি টিপিও, থাইরয়েড পারঅক্সিডেজ, ঠিক আছে? থাইরয়েড পারঅক্সিডেজ কি করে? কি এনজাইম? অক্সিডেশন করে, আর কি করে? স্টেপস গুলো মনে রাখবি, স্টেপস গুলো কিন্তু ধরে, পরীক্ষাও আসতে পারে। স্টেপস অফ থাইরয়েড হরমোন সিনথেসিস, থাইরয়েড পারঅক্সিডেজ কোন কোন স্টেপে লাগে, ঠিক আছে? বোঝা গেল? তো অ্যান্টিটিপিও এই থাকে, ঠিক আছে? অ্যান্টিটিপিও অ্যান্টিবডি থাকে। তো কিভাবে প্রেজেন্ট করতে পারে হাশিমোটো থাইরয়েড? আমি আগের বছর পড়িয়েছিলাম, তো তুই ছিল, রাকেশ ছিল, প্রাঞ্জল ছিল, এরা সব ছিল। থাইরয়েড পড়িয়েছিলাম। তোর বন্ধু আসছে না কেন? কি হয়েছে? আচ্ছা, কোথায়? স্টমাক? তো বল। আমি বলছি কি করে প্রেজেন্ট করবে, whether the patient present with hypothyroidism or hyperthyroidism,
হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে, কম টিএসএইচ বেশি। আর তারপর সাবঅ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হলো, তারপর কি হবে? হাসিমোটো থাইরয়েডাইটিসের সাথে সাবঅ্যাকিউট ডিফারেন্সিয়েট করব কি করে? বল। তাই নাকি? হ্যাঁ, থাইরয়েডাইটিস মেইনলি কিভাবে প্রেজেন্ট করে? হাইপোথাইরয়েডিজম থাকবে আর সোয়েলিং থাকবে। সোয়েলিং মানে কি? গয়টার। তো গয়টার নিয়ে প্রেজেন্ট করবে, হ্যাঁ, আর হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব এটা এই থাইরয়েডাইটিস, এটা ওই থাইরয়েডাইটিস? ক্লিনিক্যালি কি করে বুঝবো? হাসিমোটো থাইরয়েডাইটিসে কি হবে? অটোইমিউন ডিজিজ, পেইনলেস সোয়েলিং হবে, পেইনলেস সোয়েলিং হবে। সাবঅ্যাকিউট কি? ইনফেকশনের জন্য ইনফ্লামেটরি থাকবে, ইনফ্লামেশন যখনই থাকবে তখন পেইন থাকবে। বোঝা গেল? সাবঅ্যাকিউট, অ্যাকিউট এগুলোতে পেইন থাকবে। পেইনফুল যদি থাইরয়েড সোয়েলিং হয়, মেইনলি ইট ইজ থাইরয়েডাইটিস। পেইনফুল যদি থাইরয়েড সোয়েলিং হয়, তো ইট ইজ মেইনলি থাইরয়েডাইটিস। পেইনলেস বিনাইনও হতে পারে বা ম্যালিগনেন্টও হতে পারে, কিন্তু যদি পেইনফুল হয়, থাইরয়েড সোয়েলিং হয়, ইট ইজ থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস ইজ বিনাইন ডিজিজ, ঠিক আছে? বোঝা গেল? এবার একটা ক্লিনিক্যাল সিনারিও। 35-year female patient presented with thyroid swelling for last 2 months. She undergone estimation of thyroid hormone, which revealed decreased TSH and T4 level is increased. T3 and T4 level is increased. Further investigation revealed that she is positive for anti-TPO antibody. When you examine the patient, the swelling is painless and there is no pressure symptom. And no history of recent upper respiratory tract infection. What would be the diagnosis? No history of recent upper respiratory tract infection. What would be the diagnosis? Carcinoma. প্রথমেই কার্সিনোমা। একটা চিৎকার করিস না সবাই। কি হবে কি হবে না সেটা আমি জানি। একটা ক্লিনিক্যাল সিনারিও কি করে তোর অ্যাপ্রোচ করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এখনকার নিট পিজিতে এরকমই করি। না না, এজ কত? 35-year ফিমেল পেশেন্ট, ঠিক আছে? হ্যাঁ, 35-year ফিমেল পেশেন্ট। সবাই দেখ, অ্যাপ্রোচ করছি। ক্লিনিক্যাল 35-year female patient presented with 2-month swelling, ঠিক আছে? Then তাহলে ফিচার অফ হাইপারথাইরয়েডিজম দেখতে পাচ্ছিস তো সবাই? তোর অসুবিধা হচ্ছে? তুই এদিকে আসতে পারিস। হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে? অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি পজিটিভ, ঠিক আছে?
পেইনলেস সোয়েলিং, নো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। আর কি আছে? ব্যাস বোঝা গেল। এবার দেখ, তো 2 month সোয়েলিং তো গয়টার ফিচার অফ হাইপারথাইরয়েডিজম মানে T3 T4 বেশি, তো হাইপারথাইরয়েডিজম এর ফিচার আছে। তাহলে ইট মাইট বি গ্রেপস, ইট মাইট বি গ্রেপস, ঠিক আছে। কিন্তু গ্রেপসে অ্যান্টিটিপিও কিছু পার্সেন্টেজে পজিটিভ থাকে ইউজুয়ালি। কোন কোন অ্যান্টিবডি থাকে? TSH রিসেপ্টরস, ঠিক আছে, TSH স্টিমুলেটিং রিসেপ্টরস থাকে, ঠিক আছে, পজিটিভ থাকে, বোঝা গেল। তাহলে ইটস নট গ্রেপস, হ্যাঁ, তাহলে গ্রেপস হবে না। অ্যান্টিটিপিও কিসে পজিটিভ থাকে? অ্যান্টিটিপিও কিসে পজিটিভ থাকে? তো অটোইমিউন মানে হাশিমোটো, তো হাশিমোটো ক্যান প্রেজেন্টেড উইথ দ্বারা হাশিমোটো ক্যান প্রেজেন্টেড উইথ সোয়েলিং। মিডিল এজ ফিমেল প্রেজেন্ট করে, মিডিল এজের ফিমেলই তো প্রেজেন্ট করে হাশিমোটোতে, সোয়েলিং থাকতে পারে, ঠিক আছে। অ্যান্টিটিপিও পজিটিভ আছে, পেইনলেস সোয়েলিং, তো সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস নয়, ঠিক আছে। নো আপার রেসপিরেটরি ইনফেকশন, তাহলে অ্যাকিউট সাবঅ্যাকিউট বাদ চলে গেল, ঠিক আছে। তাহলে ইট মাইট বি গ্রেপস অর ইট মাইট বি হাশিমোটো, ঠিক আছে। তো গ্রেপস হচ্ছে না বুঝেই গেছি, কারণ অ্যান্টিটিপিও আছে বেশি। তো কেন হাশিমোটো? তো হাশিমোটো ইউজুয়ালি প্রেজেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম, বাট এখানে হাইপার কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, প্রিফর্ম যে যখন অটোইমিউন ডিস্ট্রাকশন হয় গ্ল্যান্ডের, প্রিফর্মড যে T3 TSH T3 T4 আছে সেগুলো কি হয়? সিক্রেট হয় না, সেগুলো ডিসচার্জ হয় ইন সিস্টেমিক সার্কুলেশন, সিক্রেট করে না গ্ল্যান্ড। যদি গ্ল্যান্ড ডিস্ট্রয় হয় সেটা কি হয়? পোর্ট ডাউন ইনটু সিস্টেমিক সার্কুলেশন, বোঝা গেল। তো রিলিজ হবে, তো কি হবে? তার জন্য পিরিয়ড অফ ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম হতে পারে, মনে রাখবি। থাইরয়েডাইটিস খুব কমনলি প্রেজেন্ট উইথ ট্রানজিয়েন্ট hyperthyroidism followed by profound hypothyroidism, transient hyperthyroidism followed by profound hypothyroidism, বোঝা গেল। এটা একটা ক্লিনিক্যাল সিনারিও, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে, বোঝানোর জন্য বললাম। নেক্সট কি? তো হাইপার এত দূর এলো, ঠিক আছে, গ্রেপস হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কোথায় আছি? নেম অ্যান্ড জেন্ডার হলো এজ, এজ তাহলে কি? এজের সিগনিফিকেন্স কি? ডিফারেন্ট এজের ডিফারেন্ট প্যাথোলজি প্রিভ্যালেন্ট হতে পারে। যেমন সাপোজ ধর গ্রেপসে কি হয়? গ্রেপস কোন এজে প্রেজেন্ট করে? ইয়াং ওমেন, ঠিক আছে, ইউজুয়ালি সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেড। হাশিমোটো থাইরয়েডাইটিস ইউজুয়ালি মিডল এজেড ফিমেল, ঠিক আছে। মিডল এজ মানে কত? থার্ড, ফোর্থ, ফিফথ ডিকেড, এরকম প্রেজেন্ট করে, লেট থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফিফথ ডিকেড, বোঝা গেল। ম্যালিগনেন্সি কোথায় কখন প্রেজেন্ট করতে পারে? ওল্ড এজ, ম্যালিগনেন্সি মানেই ওল্ড এজ। ম্যালিগনেন্সি প্যাপিলারি সেল কার্সিনোমা অনেক সময় ইয়ং এজেও প্রেজেন্ট করে, ঠিক আছে। এই যে বললাম একটা 30 না 32 বছরের ছেলে এসেছিল, ঠিক আছে, প্যাপিলারি কার্সিনোমা, ঠিক আছে। প্যাপিলারি কার্সিনোমা প্রেজেন্ট ইন এনি এজ, ঠিক আছে, হ্যাঁ।
তোর লেট এজে কোনগুলো প্রেজেন্ট করে? অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, মেডুলারি ক্যান্সার, ঠিক আছে। এছাড়া কি মেডুলারি ক্যান্সার আর কিভাবে প্রেজেন্ট করতে পারে? লেট এজেও প্রেজেন্ট করতে পারে, ইয়ং এজেও প্রেজেন্ট করতে পারে। ইয়ং এজে কোথায় প্রেজেন্ট করে? ভেরি গুড, মেন 2A and 2B, ঠিক আছে। মেন 2A 2B তে ক্যান প্রেজেন্ট, মেন 2A 2B এর কি কি ফিচার্স আছে? 2A বলছিস না 2B বলছিস? হ্যাঁ, তারপর 2A আর 2B মনে রাখবি দুটো ফিচার কমন, একটা হচ্ছে মেডুলারি থাইরয়েড ক্যান্সার আর আরেকটা হচ্ছে ফিওক্রোমো। 2A 2B দুটোই কমন। 2A তে এক্সট্রা ফাইন্ডিং আছে হাইপার প্যারাথাইরয়েডিজম, আর 2B তে ওইটা নেই। কি আছে 2B তে? আর কি হয়? মিউকোসাল নিউরোমা হয়, আরো অন্যান্য জিনিস হয়। তো এটা মনে রাখবি, হাইপার প্যারাথাইরয়েডিজমটা 2A তে হয় আর 2B তে ওটা নেই, ঠিক আছে। ফিও অ্যান্ড তোর মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, এটা হচ্ছে দুটোতেই কমন আছে, এটুকু মনে রাখবি। বোঝা গেল? তো মেডুলারি যদি মেন সিনড্রোম হয়, মেন 2A and 2B, তো ইয়ং এজে প্রেজেন্ট করে। তো তার জন্য কি করি আমরা? প্রোফাইল্যাকটিক থাইরয়েডক্টমি করি। ইউজুয়ালি মেন 2 তে 5 ইয়ার্স এজের আগে করি, আর মেন 2B তে আরো আগে করি। 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে আমরা প্রোফাইল্যাকটিক থাইরয়েডক্টমি করে দিই, যাতে মেডুলারি কার্সিনোমা থাইরয়েড না হতে পারে। বোঝা গেল? নেক্সট কি? তো ডিফারেন্ট এজ গ্রুপের ডিফারেন্ট প্যাথোলজি প্রিভ্যালেন্ট। হ্যাঁ, তারপর কি এজের পরে কি আসবে? আরেকজন দাঁড়া, সবাই মন দিয়ে লিখছে। কি ভাই, কে দাঁড়াবি? দাঁড়া, এই তোকে বলছি, তুই ওকে বলছিস দাঁড়াতে। বল। অ্যাড্রেসের কি সিগনিফিকেন্স? হ্যাঁ, ক্যামেরাম্যান ঘুমিয়ে পড়ছে, শুনে ফেলেছে। আর আয়োডিন ডেফিসিয়েন্সি আছে কিনা ইম্পর্টেন্ট। এন্ডেমিক যারা আসিসনি তারা জানিস অ্যাড্রেস এর সিগনিফিকেন্স কি হচ্ছে। কোনো ডিজিজ আছে এন্ডেমিক জোনে, এন্ডেমিক জোনে এটা কোথায় কিসে চলে গেল? এন্ডেমিক জোনে প্রিভ্যালেন্ট। হ্যাঁ, তো আয়রন ডেফিসিয়েন্সি কি? এছাড়া আর কি হতে পারে সিগনিফিকেন্স হতে পারে? থাইরয়েড ডিজিজ যেসব পপুলেশনের মধ্যে ব্রাসিকা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খায় তাদের হতে পারে। আর কি কি হতে পারে? হতে পারে, ঠিক আছে। সিএম তো পড়ে এসছিস, সিএম পড়েছিস তো পাস করেছিস সবাই? এখনো রেজাল্ট, এখনো ডাইলেমার মধ্যে আছিস, ঠিক আছে। তো আয়রনের বারবার আয়রন হয়েছে, তোর সল্টের যে তোর আয়োডিন, সল্টের মধ্যে আয়োডাইজ সল্ট তোর পিপিএম, আয়োডিন কত পিপিএম থাকবে? হ্যাঁ, প্রোডাকশন লেভেলে কত থাকে? হ্যাঁ, 15, ঠিক আছে। এবার অনেকে তোর যাদের ফুড হ্যাবিট এরকম আছে, যাদের আয়োডাইজ সল্ট খায় না, তাদের হ্যাঁ সেই অনুযায়ী তোর সেই জিওগ্রাফিক এরিয়াতে তোর আয়োডিন ডেফিসিয়েন্সি হতে পারে, ঠিক আছে। আর কি নেক্সট? এরপরে কি অ্যাড্রেসের পরে কি আসবে? অকুপেশনে কি রিলেশনশিপ আছে? রেডিয়েশন মনে কর কি বলে
তোর একজন অ্যাডাল্ট রেডিয়েশন হলো, তো সে তার থাইরয়েড ক্যান্সার হয়ে যাবে কত বছর পর? না না, আরে আমি একটা কথাই প্রশ্ন জিজ্ঞেস করছি, রেডিয়েশন হলো থাইরয়েড ক্যান্সারের জন্য, রেডিয়েশন ইজ আ রিস্ক ফ্যাক্টর থাইরয়েড ম্যালিগনেন্সির জন্য, কিন্তু সেটা যদি একটা অ্যাডাল্ট, মনে করো আমাদের সিটি এমআরআই তে কাজ করছে যারা সিটি রেডিয়েশন পাচ্ছে, তাদের হয়ে যাবে থাইরয়েড ক্যান্সার। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ডহুড এজে বা চাইল্ডহুডে অনেকের কি হয়, হজকিং লিম্ফোমা হিসেবে প্রেজেন্ট করে। হ্যাঁ, তাদের মেন্টাল চেস্ট অ্যান্ড নেক রেডিয়েশন হয়, তারা রিস্ক ফ্যাক্টর, সবাই নয়। সবার রেডিয়েশন হচ্ছে তার মানে সে থাইরয়েড ক্যান্সার হয়ে যাবে, তারা তো আমাদের সবারই ক্যান্সার হয়, তো সবসময় রেডিয়েশন হয়। বোঝা গেল? হেড নেক রেডিয়েশন যাদের চাইল্ডহুড হয়েছে, দে ক্যান প্রেজেন্ট উইথ থাইরয়েড ম্যালিগনেন্সি। বোঝা গেল? অকুপেশনের কি রোল আছে? অকুপেশন অসাধারণ। এরকম কোন ফার্মাকে চিনিস তুই? সোশিও ইকোনমিক স্টেটে সবকিছু ব্রেস্ট ক্যান্সার হবে। সোশিও ইকোনমিক স্টেট, লো সোশিও ইকোনমিক স্টেটে কিছু কিছু ক্যান্সার বেশি হয়, কম হয়, ঠিক আছে? থাইরয়েডের ক্ষেত্রে সবকিছু সবার সাথে এক হয়ে যাবে না। কি বল? অকুপেশন, তারপরে আর কি আছে নেক্সট? তো রেডিয়েশন এই পর্যন্ত হবে। অকুপেশন, যাদের রেডিয়েশন এক্সপোজার আছে তাদের কিন্তু চান্সেস অফ ম্যালিগনেন্সি হয় না। চাইল্ডহুড রেডিয়েশন যদি এক্সপোজ হয় তাহলে হবে। নেক্সট কি? এবার চিফ কমপ্লেন, বস তুই বস। নেক্সট কি? চিফ কমপ্লেন। চিফ কমপ্লেনে কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে থাইরয়েড থাইরয়েড? এক নম্বর হচ্ছে থাইরয়েড সোয়েলিং। নেক্সট কি? সবার পেন থাকবে। হ্যাঁ, ফিচার অফ হাইপো বা হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু তার মধ্যে সব কিছুই প্রেজেন্ট করবে এরকম নয়, কিছু মেইন ফিচার থাকতে পারে। আর কি প্রেজেন্ট করতে পারে? প্রেশার সিমটমস থাকতে পারে। আর কিছু? ও তো বলবে না আই সাইন, তো এসে বলবে না আমার আই সাইন এইসব হচ্ছে, ডিপ্লোপিয়া হচ্ছে, এক্সঅপথালমাস হচ্ছে, এটা তুই দেখবি, ও বলবে না। এক্সঅপথালমাসের জন্য মানে পেশেন্ট থোড়ি বলবে, পেশেন্টের কি বলে, যে পেশেন্টকে অ্যাকম্পানি করে নিয়ে আসবে সে বলতে পারে চোখটা মানে 2 মাস বা 6 মাস বা 1 বছর ধরে মানে প্রোট্রুডিং হয়ে যাচ্ছে, এরকম বলতে পারে। তো ইউজুয়ালি তোর কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে তাহলে? এক নম্বর হচ্ছে সোয়েলিং, দেন ইট মাইট বি অ্যাসোসিয়েটেড উইথ পেন। নেক্সট কি হতে পারে? ফিচার অফ হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। আর কি হতে পারে? প্রেশার সিমটমস। মেইনলি 4টে নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, যদি মাস হিউজ মাস না হয় তাহলে কোনো সময় প্রেশার সিমটম নিয়ে প্রেজেন্ট করবে না। বোঝা গেল? ঠিক আছে, এক্সেপশনস আছে, সবকিছুরই এক্সেপশনস আছে। মনে করেন একটা ছোট মাস, বাট এটি রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে, দেখতে পাচ্ছিস তুই ছোট, কিন্তু রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে, তো তখন প্রেজেন্ট করতে পারে, কিন্তু ইউজুয়ালি করে না। বোঝা গেল? নেক্সট কি? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। বল, দাঁড়িয়ে বল। আমি বলছি তোকে, 35 years female patient presented with neck swelling for last 1 year, হ্যাঁ, with feature of hyperthyroidism, ঠিক আছে? not মানে not associated any pain, ঠিক আছে?
এবার তুই কি করে প্রেজেন্ট করবি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বল। মানে ডিজিজটা কি হলো? হ্যাঁ, গ্রেভস ডিজিজ হলো। এবার গ্রেভস ডিজিজ মনে করে এবার প্রেজেন্ট কর। আসার কিছু নেই, বল। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস সবাই তো বন্ধুরা বলে দিল কি কি হবে, এবার বল। আমি তো ডিউরেশনও বলে দিলাম। Patient was apparently well before 1 year or 2 years, whatever, maybe 2 years. Then on her neck. কি বলে থাইরয়েড সোয়েলিং এ কি করে ডেসক্রাইব? সোয়েলিং ইন ফ্রন্ট অফ দ্য নেক, অনেক জায়গায় আছে, অনেক এক্সাম্পল বলে ইন ফ্রন্ট অফ দ্য নেক, তাহলে নেকের সামনে। ইন ফ্রন্ট মানে কি? নেকের সামনে, তার নেকের সামনে, তো নেকে তো সোয়েলিং, নেকের সামনে। দেখবি মাখনলাল শাহ স্যারের বইতে লেখা আছে ইন ফ্রন্ট অফ দ্য নেক, ঠিক আছে? বুঝতে পারছিস? অনেক এক্সামিনার এটা নিয়ে এই করে যে ইন ফ্রন্ট অফ দ্য নেক মানে ইন ফ্রন্ট বলে বলতে ইউ আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, মানে তুই আসা তো। এবার ঠিক আছে, এরকম লিখতে পারিস ইন ফ্রন্ট অফ দ্য নেক, হ্যাঁ, বা লিখতে হবে অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেক, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? একবার এস দাসে দেখবি কি লেখা আছে। হ্যাঁ, বল, জোরে বল, সবাই শুনবে। প্রথম থেকে বল। Patient was apparently well before 2 years of after that now when she noticed, 2 বছর আগেও ঠিক ছিল, তারপর ও তখন থেকে সে দেখছে। হ্যাঁ, in front of her neck. এবার কি করে আমি ডেসক্রাইব করব? দাঁড়া, এবার কি করে ডেসক্রাইব করব? গ্রেভস ডিজিজ, ঠিক আছে, সোয়েলিং হচ্ছে, হ্যাঁ, কি করে প্রগ্রেস করছে? insidious onset and gradually progressing. The swelling is insidious in onset and gradually progressing, ঠিক আছে? বোঝা গেল? এবার এটা বিনাইন সোয়েলিং না ম্যালিগন্যান্ট সোয়েলিং আমি কি করে বুঝবো? যারা ঘুমিয়ে পড়ছিস তাদের কিন্তু আমি জিজ্ঞেস করবো কি ডিসকাশন হচ্ছে ক্লাসে। ও বলবে, পেশেন্ট বলবে তুই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লিখছিস, ও বলবে আমার কি বলে গ্ল্যান্ড ফিক্সড হয়ে রয়েছে, তাহলে হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি করে ইম্পর্টেন্ট? যে কোনো ম্যালিগন্যান্ট সোয়েলিং ক্ষেত্রে there is a phase of rapid increase in size, ঠিক আছে? তো এটা তোকে মেনশন করতে হবে। কি করে মেনশন করবি? পেশেন্টের এরকম হতে পারে যে সাপোজ ধর সোয়েলিং অ্যাপিয়ার করলো, ঠিক আছে, গ্র্যাজুয়ালি ইনসিডিয়াস অনসেট, গ্র্যাজুয়ালি প্রগ্রেস করছে, সার্টেন একটা টাইমের পর হঠাৎ করে লাস্ট 3 মান্থ বা 6 মান্থ হঠাৎ করে অনেকটা সাইজ বড় হয়ে গেছে। তো ইউজুয়ালি সেটা কি হতে পারে? হ্যাঁ, ম্যালিগন্যান্ট, বিনাইন হতে পারে না। হ্যাঁ, ভেরি গুড। ঘুমাতে ঘুমাতে অন্তত একটা ঠিক কথা বলেছে। যদি সাপোজ মনে কর একটা থাইরয়েড নোডিউল আছে, হ্যাঁ, তো সাপোজ যদি তার মানে উইদিন দ্য নোডিউল যদি হঠাৎ করে হেমারেজ হয়, ঠিক আছে, তাহলে কি হবে? র্যাপিড ইনক্রিজ ইন সাইজ হয়, বোঝা গেল? তো সবসময় যে ম্যালিগন্যান্ট হবে তার নয়। হ্যাঁ,
বুঝতে পারলি তো? যদি কোনো থাইরয়েড রিসেন্ট ব্লিডিং হয়, হেমারেজ হয়, তাহলে there is the chance of rapid increase in size. বোঝা গেল? সেটা ম্যালিগনেন্ট থাইরয়েড নোডুলও হতে পারে, সেটা বিনাইন থাইরয়েড নোডুলও হতে পারে। বুঝতে পারলি? বল। আমি বলছি, সবকিছুই বলছি তোকে। আমি একটা গ্রেভস ডিজিজ মনে কর প্রেজেন্ট করছিস, তোকে তো গ্রেভ ডিজিজ যখন প্রেজেন্ট করবি, তোকে তো কোলয়েড গয়টার নয় সেটাও বলতে হবে, তোকে ম্যালিগনেন্সি নয় সেটাও বলতে হবে। কি করে বলবি সেটা? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যেই তো পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট বলবি, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে ইনসিডিয়াস অনসেট হলো, গ্র্যাজুয়ালি প্রগ্রেসিং হলো, ঠিক আছে? বোঝা গেল? এবার যদি তোর কি বলবি, তোর প্রথমে সাইজ বলতে হবে, রেফারেন্স সাইজ কত ছিল, এখন কত হয়েছে। ইউজুয়ালি মনে কর একটা সাইজ অফ কয়েনের মতো সাইজ ছিল, মনে করো এইটুকু জায়গায় একটা সেন্ট্রাল একটা এলিভেশন মানে সোয়েলিং ছিল, সেটা আস্তে আস্তে একটা পুরো ইন ফ্রন্ট অফ দ্য নেকে এত বড় সোয়েলিং হয়েছে, ঠিক আছে? অনেক সময় থাইরয়েডের সোয়েলিং অনেক সময় বিভিন্ন বইতে দেখবি ডেসক্রাইব করে বাটারফ্লাই লাইক সোয়েলিং, ঠিক আছে? বোঝা গেল? তো পুরো থাইরয়েডটাই সোয়েলড আপ হয়ে রয়েছে। আগে মনে কর ইসমাসে একটা নোডিউল ছিল, পুরো এখন থাইরয়েড সোয়েলিং হয়ে আছে। বুঝা গেল? দেন এরপর কি হবে? নেগেটিভ হিস্ট্রিতে কি থাকবে, যে বা পজিটিভ, যদি পজিটিভ কোনো হিস্ট্রি থাকে এরকম যে র্যাপিড কোনো ফেজ অফ গ্রোথ হয়নি বা হয়েছে, তো সেটা মেনশন করতে হবে, ঠিক আছে? তাহলে তোর সোয়েলিং এর কি কি পজিটিভ এন্ড নেগেটিভ হলো, যে 2 ইয়ার্স আগে একটা সোয়েলিং স্টার্ট হয়েছিল, ঠিক আছে? সেটা ইনসিডিয়াসলি অনসেট হয়েছে, তোর গ্র্যাজুয়ালি প্রগ্রেসড হয়েছে, there is no history of rapid increase in growth in recent months, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আর কি কি থাকতে পারে? আর সাইজ বললাম, সাইজ মেনশন করতে হবে, কত সাইজ ছিল ইনিশিয়ালি, আর হ্যাঁ গ্র্যাজুয়ালি ইনক্রিজেস টু, এরকম ভাবে লিখতে, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস টু রিচ দ্য প্রেজেন্ট সাইজ। বোঝা গেল? এবার হচ্ছে ফিচার অফ হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। না, রেফারেন্স সাইজ বলেছি তো, ও মেপে তোকে বলবে না। রেফারেন্স সাইজ যে কোনো, তুই একটা লাম্প বলছিস, একটা সোয়েলিং বলছিস, তো রেফারেন্স সাইজ ইউজুয়ালি মেজার করতে মানে বলতে হয়, বোঝা? নালে তো মানে হিস্ট্রি কমপ্লিট হয় না, তুই নাও বলতে পারিস। তোদের তোদের যা লেভেল, এমবিবিএস লেভেলে তোদের এটা নিয়ে তোকে এক্সামিনার পোক করবে না, ঠিক আছে? কিন্তু যখন তুই পোস্ট গ্রাজুয়েশনে যাবি, একটা লাম্প বলবি বা একটা সোয়েলিং বলবি, তুই রেফারেন্স সাইজ না বলিস, তাহলে তুই ফেল। আর এই লেভেলের পর থেকে তোকে কেউ কোনোদিন কি করে হিস্ট্রি টেকিং করতে হয় এটা কেউ শেখাবে না, এটাই লাস্ট, এই বছরই তোর শেষ শেখা। তাই জন্যই আমি তোদের বলছি যে এখন এইগুলো এখন থেকে হিস্ট্রি লেখার মধ্যে এই পারফেকশন গুলো যদি তুই ইনকর্পোরেট করতে পারিস, পরে কি অসুবিধা হবে না। তো সোয়েলিং এর হিস্ট্রি হয়ে গেল। দেন হাইপোথাইরয়েডিজম, হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম কি কি ফিচার থাকবে? একজন হাইপোথাইরয়েডিজমের ফিচার বল, একজন হাইপারথাইরয়েডিজমের ফিচার বল। কে কে ঘুমাচ্ছিলি? কারা ঘুমাচ্ছিলি? জেগেছিলি? বল, একজন বল। কে? প্রাঞ্জল বল। ওঠ, উঠে দাঁড়া অনেকক্ষণ, একটু ক্যালোরি বার্ন হোক তোর। বল, হাইপোথাইরয়েডিজমের ফিচার কি? একটা তোর আছেই, কি বলতো? ওয়েট গেইন। নেক্সট, হাইপোথাইরয়েডিজম এন্ড ফেটিগ এন্ড লেথার্জি দুটোতেই হতে পারে। ফেটিগ এন্ড লেথার্জি হাইপো হাইপারথাইরয়েডিজম হয়। নন স্পেসিফিক গুলো বলিস না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বল। দা পয়েন্ট হাইপো ইডিমা না, হাইপোথাইরয়েডিজম কে কে বলতে পারবি? সবাই চাঁদা তুলে না বলে একজন বল, কে বলতে পারবি? পারবি? দাঁড়া, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, দাঁড়া বল। হাইপোথাইরয়েডিজম ফিচার বল। ইনটলারেন্স টু কোল্ড, ভেরি গুড। দেন
হ্যাঁ, ফিমেল পেশেন্ট হলে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? অলিগোমেনোরিয়া, ভেরি গুড। ঠিক আছে, তাহলে প্রথম কি থাকবে? এক তো হচ্ছে তোর হাইপোথাইরয়েডিজমের মধ্যে কি থাকে? ফেসিস। প্রথমে মুখ থেকে শুরু করি, ফেসিস কি? মিক্সিডিমা ফেসিস হয়। নেক্সট, হেয়ারে কি সমস্যা থাকবে? অ্যালোপেক্সিয়া থাকবে। ঠিক আছে, লস অফ হেয়ার্স। ঠিক আছে, নেক্সট ওয়েট গেইন থাকবে। ঠিক আছে, থার্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে মেনস্ট্রুয়াল অলিগোমেনোরিয়া। ঠিক আছে, আর কি? ইনটলারেন্স টু কোল্ড আর কনস্টিপেশন। ভেরি গুড, কনস্টিপেশন। জিআই সিমটমস হচ্ছে কনস্টিপেশন। স্লিপ কি থাকবে? ইনক্রিজ স্লিপিনেস থাকবে না, ইনসমনিক থাকবে, হাইপার। ঠিক আছে, হ্যাঁ ড্রাই। কিরকম স্কিন থাকবে? ড্রাই, টোড স্কিন অ্যান্ড ব্রিটল হেয়ার্স। ঠিক আছে, এগুলো মোটামুটি বস। ভালো বলেছে, ঘুমাতে ঘুমাতে। প্রাঞ্জল, পড়াশোনা কর একটু, বস। এবার হাইপারথাইরয়েডিজম কে বল, কে বলবি? আমি যখন বলতে বলি মানে লোকজন অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, ভাই আমাকে বলো না। বল হাইপারথাইরয়েডিজম ফিচার। এতগুলো যেগুলো বলেছে সেগুলো জাস্ট অপোজিট। বল বল। ওয়েট লস, ভেরি গুড। দেখ, দা পয়েন্ট ইম্পর্টেন্ট। মনে কর যদি তোর হাইপোথাইরয়েডিজমে কিছু কিছু ফিচার থাকে, জাস্ট তার অপোজিট হলেই মানে হাইপারথাইরয়েডিজম হয়ে যাবে এরকম না। তোকে দা ফিচার বলতে হবে। হাইপারথাইরয়েডিজমের ইম্পর্টেন্ট ফিচার কি? হাইপারথাইরয়েডিজমের ফিচার কি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে কার্ডিওলজিক্যাল ইম্পর্টেন্ট ফিচার, নিউরোলজিক্যাল ইম্পর্টেন্ট ফিচার। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট ফিচার। এই দুটো যদি তুই বাদ দিস তাহলে তুই ফেল। ঠিক আছে, তার সঙ্গে কি আছে? একটা হচ্ছে হিট ইনটলারেন্স। ঠিক আছে, ওয়েট লস। ওয়েট লস, হিট ইনটলারেন্স, নিউরোলজিক্যাল ফিচার হচ্ছে ট্রেমর, আর কার্ডিওলজিক্যাল ফিচার হচ্ছে প্যালপিটেশন। ঠিক আছে, তো প্যালপিটেশন, ট্রেমর, হিট ইনটলারেন্স অ্যান্ড ওয়েট লস। আর কি কি আছে? ডায়রিয়া হয়, জিআই সিমটমস এর মধ্যে ডায়রিয়া হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট। বল বল, কি বলছিস? আচ্ছা, হাইপার রিফ্লেক্সিয়া, উইকনেস, ফেটিক, প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো দুটোরই থাকে কম বেশি। ঠিক আছে, হ্যাঁ। এছাড়া আর কি থাকতে পারে? মেনস্ট্রুয়াল খুব ইম্পর্টেন্ট। হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজমে মেনস্ট্রুয়াল কি? হ্যাঁ, মেনস্ট্রুয়াল কি ইরেগুলারিটিস থাকবে? মেনোরেজিয়া থাকে। ঠিক আছে, আর কিছু? আর কিছু আমি মিস করে গেলাম? হ্যাঁ, ইরিটেবল হবে, ইরিটেবল হয়। ঠিক আছে, এছাড়া আই সাইন্স ইম্পর্টেন্ট। আই সাইন্স কিন্তু সবসময়, যদি তোর থাইরয়েড কেস আসে, আই সাইন্স গুলো যদি না পড়ে যাস, তার আর যদি না পারিস, তাহলে কিন্তু ফেল, কেউ আটকাতে পারবে না। আই সাইন্স আমারও মনে থাকে না, নিজেরা পড়ে যাবে নিজেদের দায়িত্বে। একদমই দেখতে হবে। থাইরয়েড যে কোনো কেস এলে আই সাইন্স, ট্রেমর, ঠিক আছে, হার্ট রেট, এগুলো দেখতেই হবে, নাহলে হবে না। হ্যাঁ একদম, ঠিক আছে, ওইগুলো থেকে কোশ্চেন আসে, সারা জীবন ওগুলো পেছন ছাড়বে না। না, কখনো বলতে হয় না, আমি বলে দিচ্ছি কি বলবো। আস্তে আস্তে আস্তে, নিজেরা কথা বলিস না। এবার হচ্ছে হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজমের ফিচার্স গুলো আলাদা আলাদা করে লিখবি। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে লিখবি না? কি লিখবি? তোর নেগেটিভ, নেগেটিভ হিস্ট্রিতে, আমরা তো পজিটিভ পয়েন্ট এখন এতগুলো লিখলাম, নেগেটিভতে কি লিখবো? there is no history of rapid increase in size, there is no history of feature of hypo and hyperthyroidism, ব্যাস, একদম।
ঠিক আছে, যদি থাকে, যদি পজিটিভ ফিচার থাকে তাহলে কি লিখবো, সোয়েলিং এই করে দিলাম। এবার পজিটিভ হিস্ট্রি লিখবো, ফিচার অফ হিট ইনটলারেন্স আছে, ট্রেমর্স আছে, দু চারটে ইম্পর্টেন্ট জিনিস লিখবো, মানে সবকিছু লিখে ফেললাম ওখানে, ওরম ভাবে হবে না, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস যেটা ওর আছে, সবকিছু থাকবে না, ওর জোর জবস্তি ওর ঘরে সবকিছু চাপাবি না, ঠিক আছে, যেগুলো আছে সেগুলোই লিখবি, বোঝা গেল। গ্রেভস ডিজিজ প্রেজেন্ট করছিস, তার সঙ্গে হাইপোথাইরয়েডিজমের ফিচার লিখে দিস না ভুল করে, বুঝেছিস, বা হাইপোথাইরয়েডিজম মনে কর প্রেজেন্ট করছিস, তার সঙ্গে গ্রেভস ডিজিজের প্রেজেন্টেশন লিখে দিস না, খুব কমনলি হয়, বোঝা গেল। হ্যাঁ, হাইপোথাইরয়েড পেশেন্ট গয়টার নিয়ে এসছে, লিখে দিলি ট্রেমর, হিট ইনটলারেন্স আছে, এই আছে, ওই আছে, তাই আছে, তাহলে কিন্তু কেস খেয়ে যাবে। নেক্সট কি, এবার নেগেটিভ হিস্ট্রি হলো হাইপোথাইরয়েডিজম হয়ে গেল। নেক্সট আর কি কি নিবি, আর কি হিস্ট্রি নিবি? প্রেশার সিস্টেম ও বলবে আমার প্রেশার, তো কি লিখবি, লিখবিটা কি? নো হিস্ট্রি অফ, যদি নেগেটিভ হয়, নো হিস্ট্রি অফ হোর্সনেস, ডিসফোনিয়া, ঠিক আছে, হোর্সনেস অফ ভয়েস, ডিসফেজিয়া, হ্যাঁ, আর কি, ওয়েট লস, ওয়েট লস কেন নিতে হবে, ম্যালিগনেন্সি রুলড আউট করার জন্য, এই কথাগুলোই লিখবি, এর বাইরে একটা শব্দও লিখবি না, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে, ছড়িয়ে দিবি, ঠিক আছে। নো হিস্ট্রি অফ হোর্সনেস অর ডিসফেজিয়া, ওয়েট লস, তাহলে তোর কি কি হয়ে গেল, ম্যালিগনেন্সি রুলড আউট হয়ে গেল, প্রেশার সিম্পটম রুলড আউট হয়ে গেল, ঠিক আছে। টু দি পয়েন্ট লিখতে হবে, টু দি পয়েন্ট অ্যান্ড প্রিসাইজ। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এতেই শেষ। এবার বল হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে কি কি ইম্পর্টেন্ট? হিস্ট্রি অফ পাস্ট, হ্যাঁ বললাম তো, ওটা হিস্ট্রি অফ পাস্ট মানে ইন চাইল্ডহুড যদি রেডিয়েশন থাকে তাহলে, ঠিক আছে, বোঝা গেল। আর কি পাস্ট ইলনেস কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, মনে কর পেশেন্ট হাইপোথাইরয়েডিজম ছিল, থাইরক্সিন খাচ্ছে, এখন আবার হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করেছে, হতে পারে তো, একটা গয়টার ছিল, পেশেন্ট হাইপোথাইরয়েডিজম ছিল, থাইরক্সিন খাচ্ছিল, আবার হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করেছে, হতে পারে। আর কি, আর কি থাকতে পারে? ট্রিটমেন্ট হিস্ট্রি কেন হবে? শোন, ট্রিটমেন্ট হিস্ট্রি আর পাস্ট হিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স কি বল? মনে কর শোন শোন, ট্রিটমেন্ট হিস্ট্রি তখন মানে ট্রিটমেন্ট হিস্ট্রি মানে হচ্ছে তোর যে ডিজিজটা তুই ডেসক্রাইব করছিস তার আলাদা যদি কোনো কিছু হিস্ট্রি থাকে, মনে কর হাইপার টেনশনের জন্য ওষুধ খায়, সাপোজ কার্ডিওলজিক্যাল কোনো সমস্যার জন্য ওষুধ খায়, সেই ড্রাগ হিস্ট্রি বা ট্রিটমেন্ট হিস্ট্রি সেটা লিখতে হবে। যখন যদি রিলেটেড হিস্ট্রি হয়, থাইরয়েড ডিজিজ, থাইরয়েডেরই কোনো সমস্যা আছে, তখন সেটা পাস্ট হিস্ট্রির মধ্যেই চলে আসবে, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। একটা মনে কর সাপোজ একটা পেশেন্ট হাইপার থাইরয়েড নিয়ে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, তার এট্রিয়াল ফিব্রিলেশনের হিস্ট্রি একটা আছে, তাহলে তুই কোথায় লিখবি এট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যারিথমিয়ার একটা হিস্ট্রি আছে, যবে থেকে সোয়েলিং অ্যাপিয়ার করেছে তার 6 মাস পর থেকে তোর অ্যারিথমিয়া বা এট্রিয়াল ফিব্রিলেশনের একটা হিস্ট্রি আছে, তার হিস্ট্রিতে, কারণ তোর হাইপার থাইরয়েডিজম অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক টক্সিসিটি হতে পারে, তো তোর সেটা পাস্ট হিস্ট্রিতে আসবে, যে এই পেশেন্ট
presented with atrial fibrillation and treated for that. বুঝা গেল? কিন্তু এটাই যদি তোর মনে কর ইসকিমিক হার্ট ডিজিজ যদি হয় তখন সেটা আর পাস্ট হিস্ট্রিতে আসবে না, তখন ট্রিটমেন্ট হিস্ট্রিতে যাবে। রেলিভেন্ট যদি এর সাথে তুই অ্যাসোসিয়েট করতে পারছিস কোনো জিনিস তখন সেটা পাস্ট হিস্ট্রিতে লিখবি, যদি অ্যাসোসিয়েশন না থাকে তো সেটা ট্রিটমেন্ট হিস্ট্রিতে যাবে। বোঝা গেল? তো পাস্ট হিস্ট্রি কি ইম্পর্টেন্ট? পাস্ট হিস্ট্রি কি ইম্পর্টেন্ট? এক নম্বর হচ্ছে তোর রেলিভেন্ট মেডিকেল হিস্ট্রি আছে কিনা। রেলিভেন্ট মেডিকেল হিস্ট্রি মানে কি বললাম, যেটা মনে কর হাইপোথাইরয়েডিজম নিয়ে আগে প্রেজেন্ট করেছিল, ওষুধ খেয়েছে, আবার হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করেছে, তার গয়টার আছে, গয়টা রিডিউস করে, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে, ক্যান থাইরয়েড ম্যালিগন্যান্সি প্রেজেন্ট ইন আ কেস অফ লং স্ট্যান্ডিং গয়টা? প্রেজেন্ট করতে পারে। কোন থাইরয়েড ম্যালিগন্যান্সি প্রেজেন্ট করে? মনে কর একজনের অনেক দিন ধরে গয়টার আছে, 20 বছর ধরে গয়টার আছে, সে প্রেজেন্ট করলো, সার্টেন লাস্ট 6 মান্থ ধরে তার র্যাপিড ইনক্রিজ ইন সাইজ হয়েছে উইথ প্রেশার সিমটমস। কোন থাইরয়েড ম্যালিগন্যান্সি প্রেজেন্ট করে? কোন? ফলিকুলার। ফলিকুলার গ্রেটার দ্যান অ্যানাপ্লাস্টিক, ঠিক আছে। লং স্ট্যান্ডিং মাল্টিনোডুলার গয়টার আছে, হঠাৎ করে লাস্ট 6 মান্থ পরে তোর ম্যালিগন্যান্ট একটা ইনক্রিজ ইন সাইজ হয়েছে, তুই এফএনএসি করেছিস, দেখলি ম্যালিগন্যান্ট গ্রোথ, ঠিক আছে। তো মোস্ট কমনলি থাইরয়েড ম্যালিগন্যান্সি ইজ ফলিকুলার কার্সিনোমা প্রেজেন্ট ইন লং স্ট্যান্ডিং গয়টার in a thyroid deficient area. Papillary carcinoma in thyroid presented in thyroid মানে iodine replenish area, যেখানে আয়োডিন এডিকুয়েট আছে সেখানে প্যাপিলারি কার্সিনোমা হয়। আর আয়োডিন যদি ডেফিসিয়েন্ট থাকে, লং স্ট্যান্ডিং গয়টারের পেশেন্ট আয়োডিন ডেফিসিয়েন্সি নিয়ে আসে, সে প্রেজেন্টেড উইথ ইউজুয়ালি ফলিকুলার কার্সিনোমা। অ্যানাপ্লাস্টিকও হতে পারে, বাট ফলিকুলার চান্সেস বেশি, ঠিক আছে। নেক্সট কি বল, আর কি রেলিভেন্ট কিছু আছে? আর ফ্যামিলি হিস্ট্রিতে কি ইম্পর্টেন্ট? ফ্যামিলি হিস্ট্রিতে তোর কি কি থাকতে পারে? আমি বিনাইন ডিজিজ জিজ্ঞেস করেছি। বিনাইন ডিজিজ যাদের মনে কর এনজাইম ডেফিসিয়েন্সি আছে, ফ্যামিলিতে এনজাইম ডেফিসিয়েন্সি থাকতে পারে, ঠিক আছে। এছাড়া আর কি থাকতে পারে? ফ্যামিলির মধ্যে থাকতেই পারে আয়োডিন ডেফিসিয়েন্সি, এন্ডেমিক এরিয়া আছে, একই টাইপের গয়টা 3-4 জনের আছে, ঠিক আছে। নেক্সট আর কি হতে পারে? ম্যালিগন্যান্সির কার কার ফ্যামিলি হিস্ট্রি থাকবে? আর ফ্যামিলিয়াল প্যাপিলারি কার্সিনোমা সিনড্রোমস হয়, ঠিক আছে, বোঝা গেল। আর মেডুলারি কার্সিনোমা মেন 2A এন্ড মেন 2B, ঠিক আছে। স্পোরাডিকও হয়, ফ্যামিলিয়ালও হয়। আর প্যাপিলারি কার্সিনোমা ফ্যামিলিয়াল হয়, ফলিকুলার কার্সিনোমা অ্যাসোসিয়েশন ডিফারেন্ট টাইপ অফ প্যাপিলারি ফলিকুলার, এগুলো ডিফারেন্ট টাইপ অফ ডিজিজের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে, বোঝা গেল। এর আবার টেবিল আছে, দেখবি বেলিতে টেবিল আছে। এইটুখানি বলতে পারলেই যথেষ্ট, বেশি আর কিছু তোদের কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না। এইটুকু যদি বলতে পারিস তাহলেই যথেষ্ট, মুখ দিয়ে উচ্চারণ করলেই যথেষ্ট, পাস করে যাবে। আর কিছু? পার্সোনাল হিস্ট্রিতে কি ইম্পর্টেন্ট? ঠিক আছে, ওগুলো তো। আর কিছু? স্মোকিং অ্যালকোহলের সাথে কি রিলেটেড থাইরয়েড?
যেটার সাথে রিলেটেড নয় সেটা বলবি না, বললেই তোকে চাঁটাচাঁটি শুনবে। হ্যাঁ সে তো বললো পার্সোনাল হিস্ট্রি, ডায়েটারি হিস্ট্রি, এডিকশন, ঠিক আছে? যদি এডিকশন থাকে সেটা লিখবি। শোন, কতগুলো জিনিস তোকে রেট্রোগেটলি ভাবতে হবে। যদি এডিকশন থাকে অবশ্যই তার এডিকশনের হিস্ট্রিতে লিখবি, কিন্তু সেটাকে এমন ভাবে বলবি না স্যার স্যার এই অ্যালকোহল খায়, স্যার স্মোক করে, মানে হ্যাঁ সেকেন্ডারি, ও করে ঠিক আছে, বোঝা গেল? এমন ভাবে করছিস মানে স্মোক করা, অ্যালকোহল, জেলে পুড়তে হবে, হ্যাঁ ওরম ভাবে ব্যাপারটা না, যেটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস তো? এখন থেকে যেটা ইম্পর্টেন্ট কথা বলবি। ভুলভাল কথা বলা মানেই তোর নম্বর কাটা যাবে। আর কিছু, আর ইম্পর্টেন্ট কিছু আছে? মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ফিমেল পেশেন্ট হলে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতেই হবে। মেনস্ট্রুয়াল এন্ড অবস্ট্রিক হিস্ট্রি যদি মিস করে যাস তাহলে কাম আফটার 6 মান্থ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর থাইরয়েড কেসে মেনস্ট্রুয়াল হিস্ট্রি তুই যদি না নিস, থাইরয়েড কেসে আর কি নিতে হবে ইম্পর্টেন্ট? মেনস্ট্রুয়াল এন্ড অবস্ট্রিক হিস্ট্রির মধ্যে আর কি নিতে হবে? এক তো মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিলি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি কি কি নিতে হবে? গাইনি তো হয়েছে সবার, কি কি নিতে? একজন বল, বল না, দাঁড়িয়ে বলতে হবে, বসে। হ্যাঁ, রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং আছে কিনা, ঠিক আছে, বল। মেনস্ট্রুয়াল হিস্ট্রি ছাড়া অবস্ট্রিক হিস্ট্রি তার কি ইম্পর্টেন্ট যদি বলতে পারিস? মোর দ্যান 75% নাম্বার। কি হয়? আচ্ছা, ভালো পয়েন্ট বলেছিস, কিন্তু আমি বলতে চাইছি যে মনে কর একটা থাইরয়েড পেশেন্টের তুই অবস্ট্রিক হিস্ট্রি কিসের জন্য ইম্পর্টেন্ট? ফার্টিলিটি, মনে কর একজন ফার্টাইল পেশেন্ট এসছে, হ্যাঁ, তার কি হিস্ট্রি নেই, কোনো অ্যাবর্শনস আছে কিনা, ঠিক আছে, ইম্পর্টেন্টটা, ঠিক আছে? কারণ থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের জন্য পড়েছিস তো, অ্যাবর্শন পড়ছিস তো, যে ফার্স্ট ট্রাইমেস্টারে কি কারণে হয়, সেকেন্ড ট্রাইমেস্টারে সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে ক্যারিওটাইপিং, এন্ডোক্রিনোপ্যাথিওস তো একটা আছে না, এন্ডোক্রিনোপ্যাথিস, তো থাইরয়েড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো হিস্ট্রি অফ এনি অ্যাবর্শন আছে কিনা সেটাও নিতে হবে, কতগুলো মানে নাম্বার অফ প্যারিটি কত আছে, নাম্বার অফ গ্র্যাভিটা কত আছে, এনি হিস্ট্রি অফ অ্যাবর্শন আছে কিনা, থাইরয়েড পেশেন্টের ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস? সব পয়েন্ট কভার করতে পেরেছি? আর কিছু কভারই? স্টোনি হার্ট মানে ইজ রিডল থাইরয়েড, হ্যাঁ? থাইরয়েড সোয়েলিং এর ডায়াগনোসিস কি করে করবি? একটা থাইরয়েড সোয়েলিং নিয়ে এসছে, হোয়াট উইল বি দা তোর ইনভেস্টিগেশন প্রোটোকলস, একটার পর একটা কি কি করবি? দাঁড়িয়ে বল, শোন কি বলছি। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে কি কি আছে? ব্যাস, আর কিছু করবি না? আর আর কিছু করবি না? থাইরয়েড ফাংশন টেস্ট বললেই অনলি TSH, T3, T4, আর কি T3, T4 যদি প্রিসাইজ বলে
ফ্রি T3 and T4, ঠিক আছে? কেন বাউন্ড ফর্ম না? কেন বাউন্ড ফর্ম? প্রেগন্যান্সিতে কেন তোর বলছিল এখন প্রেগন্যান্সিতে কেন আর তোর থাইরয়েড হরমোন রিলেটিভ ডেফিসিয়েন্সি কেন হয়? বাউন্ড ফর্ম কি হয়? থাইরয়েড বাইন্ডিং কি কি প্রোটিনস আছে? কি রে, কি দেখছিস মোবাইল? ঠিক আছে, এখন বল কি কি প্রোটিনস আছে থাইরয়েড বাইন্ডিং? অ্যালবুমিন, প্রি অ্যালবুমিন এন্ড গ্লোবিউলিনস, ঠিক আছে? তো প্রেগন্যান্সির সময় কি হয়? ডিউ টু প্রোজেস্টেরন লিভার গ্লোবিউলিনস সিনথেসিস বেড়ে যায়, তো কি হয়? বাউন্ড ফর্ম অফ থাইরয়েড হরমোনস বেড়ে যায়, ফলে রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন, ঠিক আছে? তাহলে ইনভেস্টিগেশন হচ্ছে তোর থাইরয়েড প্রোফাইল ছাড়াও অ্যান্টি টিপিও তুই করতে পারিস যদি তোর গয়টার নিয়ে আসে, ঠিক আছে? আর কি করব? করতে পারি না, করবি কি করবি না? কেন করবি? ইউএসজিতে আমি কি কি দেখি আমরা? এই তো ধরলাম, আমি কিছু ধরবো না, ঠিক আছে? তুই বল কেন করব ইউএসজিতে বিনাইন ম্যালিগন্যান্ট বুঝে যাবি। ইউএসজিতে আমরা সিস্টিক সোয়েলিং অর দ্য সলিড সোয়েলিং এইটুকু বুঝতে পারি, ঠিক আছে? ডেফিনিট ডায়াগনোসিস ফর ম্যালিগন্যান্সি অর বিনাইন ইউ হ্যাভ টু এক্সামিন দ্য টিস্যু, ঠিক আছে? ভুলভাল কথা বলিস না যে আমি ইউএসজি দেখেই সিস্টিক সোয়েলিং আছে কিনা বা সলিড কম্পোনেন্ট আছে কিনা এটা বোঝা যায় ওর ভিতর, বোঝা গেল? আর কি ইউএসজি গাইডেড আমি এফএনএসি করতে পারি, এটাই ইউএসজির ইউএসজির কোনো ডেফিনিট নেই, ঠিক আছে? নেক্সট কি? ইউএসজি গাইডেড ছাড়াও এমনি এফএনএসি করতে পারি যদি সোয়েলিং থাকে, সেটা কোনো ভিজিবল সোয়েলিং থাকে, তা আমি ইউএসজি গাইডেড ছাড়া এমনি। তাহলে প্রথম হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, দেন হচ্ছে ইউএসজি এন্ড এফএনএসি করব। কোনটা আগে করব কোনটা পরে করব? ইউএসজি আগে করব না এফএনএসি আগে করব? কেন বললে হবে না, কেন বলতে হবে? বল, তুই বল। দাঁড়া, ওকে বলতে দে, অনেকক্ষণ পরে কিছু বলছে। কি অ্যাবনর্মালিটি থাকতে পারে? দেখ, ইউএসজি করে আমরা বুঝতে পারি কোনো, বললাম সিস্টিক লিশন আছে কিনা, সলিড কম্পোনেন্ট আছে কিনা। সলিড কম্পোনেন্টের মধ্যে কি আছে কিনা, যে কোনো হাইপোইগোইক লিশনস আছে কিনা, কোনো লিশন যেটা আমি ইনভেস্টিগেট করতে চাইছি, আমি সাসপেক্ট করছি যে চান্সেস অফ ম্যালিগন্যান্সি আছে। তো ম্যালিগন্যান্সি কিভাবে প্রেজেন্ট করে? হাইপোইকোইক লিশনস। হাইপোইকোইক মানে বুঝিস? অ্যানইকোইক, হাইপোইকোইক, হাইপারিকোইক মানে কি? রেডিওলজি ক্লাস হয় না তোদের? হ্যাঁ, ইউএসজি-তে কি হয়? ইউএসজি-তে তোর রেফারেন্স টু ইয়ার মানে ব্ল্যাকেনিং কত আছে তার উপর ডিপেন্ড করে। এয়ারের রেসপেক্টে আমি একটা তোর লিশন সেটা কতখানি ব্ল্যাক আর কতখানি হোয়াইট, বুঝতে পারলি? যদি অ্যানইকুইক মানে এটা কি? কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? হাইপোইকুইক মানে হচ্ছে কম, হাইপারিকুইক মানে হোয়াইট বেশি, তার মধ্যে হোয়াইট পোর্শন বেশি, ঠিক আছে? তো হাইপোইকুইক লিশন ইউজুয়ালি ম্যালিগন্যান্সি হয়, ঠিক আছে? তো আমি ইউএসজি করে যে আমি ভাবছি যে আমার একটা লিশন পাবো, হ্যাঁ, সেই লিশন যেটা পেলাম সেটাকে আমি ডেফিনিট আমি এফএনএসি করতে পারি না। একটা সোয়েলিং আছে মনে কর এতখানি, আমি কোথায় এফএনএসি করব সেটা আমি জানি না, ঠিক আছে? যদি একটা হিউজ সোয়েলিং থাকে, কোন লোবে আমি করব সেটা আমি জানি না, তো আমি সেটাই ইউএসজি করে সেই পয়েন্ট অফ লোকেশনস গুলোকে আইডেন্টিফাই করতে পারি, সেখান থেকে আমি এফএনএসি নিতে পারি। তো আমি ইউজুয়ালি আগে ইউএসজি করব,
দেন এফএনএ করব। যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনো কিছু থাকে, আছিস তো, ঠিক আছিস তো, এফএনএ করতে হবে। কিন্তু আমরা ইউজুয়ালি করার চেষ্টা করি যে আমাদের যদি কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে আমি সেটাকেই এফএনএ করব। যদি মনে করেন একটা লিম্ফ নোড থাকে যেটা আমি প্যালপেট করতে পারছি, ইমপ্যালপেবল একটা লিম্ফ নোড আছে বা ইমপ্যালপেবল একটা সিস্টিক সোয়েলিং বা নোডিউলস আছে, আমি ইউএসজি করে দেখলাম, সেটাকে আমি এফএনএস করলাম। বুঝা গেল? নেক্সট থাইরয়েড স্ক্যান সবার করে দেবো? একটা সোয়েলিং নিয়ে হাইপোথাইরয়েড নিয়ে এসছে, আমি তাকে থাইরয়েড স্ক্যান করে দেবো না। থাইরয়েড স্ক্যান কাদের করবো? থাইরয়েড স্ক্যান কেন করব, যে বললি কেন করব থাইরয়েড স্ক্যান কাদের? বস বস বস। থাইরয়েড স্ক্যান আমি কাদের করব? আমি প্রথমে একটা পেশেন্টকে আমি দেখলাম, থাইরয়েড ফাংশন করলাম, যদি তার T3 T4 লিশন বেশি হয় অ্যান্ড ইউএসজি তে আমি পাচ্ছি একটা নোডিউল আছে, দেন আমি থাইরয়েড স্ক্যান করব। কেন করব? যে হট নোডিউল, ওয়ার্ম নোডিউল কি কোল্ড নোডিউল ডিফারেন্সিয়েট করার জন্য। বোঝা গেল? হাইপার থাইরয়েডিজম যার নেই আমি তাকে থাইরয়েড স্ক্যান করব কেন? তাকে আমি এফএনএ করব, ইউএসজি করব। বোঝা গেল? থাইরয়েড স্ক্যান কখনোই ভুল করে বলবি না একটা হাইপোথাইরয়েড পেশেন্টের আমি থাইরয়েড স্ক্যান করব। আমি যদি দেখি তার হাইপার থাইরয়েডিজম আছে তাহলেই আমি থাইরয়েড স্ক্যান করব, টু ডিফারেন্সিয়েট যে আমি কোন টাইপের নোডুল আছে। এবার গ্রেভস ডিজিজে কি রকম হবে? একদমই না, ডিফিউজ হবে। পুরো গ্ল্যান্ডটাই তোর, পুরো গ্ল্যান্ডটাই ফুলে আছে না, পুরো গ্ল্যান্ডটাই থাইরয়েড স্ক্যান করলে পুরো গ্ল্যান্ডটাই আপটেক করবে, ডিফিউজ আপটেক হবে। বোঝা গেল? আর টক্সিক মাল্টিনোডুলার গয়টারে কি হবে? টক্সিক যদি তোর এই হয়, আমি তোদের ছবি দেখানোর চেষ্টা করছি, বল বল, টক্সিক যদি সলিটারি থাইরয়েড নোডুল হয় কিরকম হবে? কি হবে? একজন বল, আমি শুনতে পাচ্ছি না, একজন বল। একজন বল। কি রে, বলবি তো? হ্যাঁ, এই দেখ আমি তোদের দেখাচ্ছি কিরকম ভাবে। এসছে? দেখ, দিস ইজ গ্রেভ ডিজিজ, দিস ইজ গ্রেভ ডিজিজ, এটা হচ্ছে গ্রেভ ডিজিজ। ঠিক আছে? দুটো গ্ল্যান্ড, দুটো লোব ডিফিউজলি আপটেক হয়েছে, দিস ইজ নর্মাল। ঠিক আছে? কেন এরকম ছোট ছোট আছে? শুধু অ্যাক্টিভ যে ফলিকুলস গুলো আছে সেইগুলো আপটেক করেছে, সব ফলিকুলস গুলো তো থাইরয়েডে সবসময় অ্যাক্টিভ থাকে না, যে ফলিকুলস গুলো অ্যাক্টিভ সেইগুলো শুধু আপটেক নিয়েছে। ঠিক আছে? এখানে সব ফলিকুলস অ্যাক্টিভ। ঠিক আছে? বোঝা গেল? আর এটা টক্সিক এমএনজি, টক্সিক এমএনজি কিরকম হয়? এমএনজি আছে, তার মধ্যে আইসোলেটেড কিছু মানে গয়টার আছে, সোয়েলিং আছে, তুই হাত দিয়ে বসিলেটেড ফিলিং পাচ্ছিস, অনেকগুলো মানে তোর নোডুলস আছে, সারফেস আনইভেন সারফেস, অনলি ফিউ তোর ফিউ ফলিকুলস আর অ্যাক্টিভ। ঠিক আছে? তো তার মধ্যে দেখ এক সাইডে কিছু ফলিকুল অ্যাক্টিভ আছে, ঠিক আছে, হ্যাঁ, অন্য সাইডে কিছুই নেই বা জাস্ট একটা ফলিকুল। হ্যাঁ, আর টক্সিক অ্যাডিনোমা, সলিটারি থাইরয়েড নোডুল যেটা টক্সিক অ্যাডিনোমা, সিঙ্গেল একটা সোয়েলিং নিয়ে এসছে পেশেন্ট, মাখনলাল সাহা স্যারের বইতে আছে, দেখবি একটা এরকম সোয়েলিং নিয়ে আছে, তো আর তার সঙ্গে হাইপারথাইরয়েডিজম আছে, তো শুধু একটা তোর আপটেক হবে। বোঝা গেল? তো যাদের শুধুমাত্র হাইপারথাইরয়েডিজম আছে, T3 T4 বেশি, আমরা তাদেরই শুধু থাইরয়েড স্ক্যান করব, সব পেশেন্টের করব না, সব পেশেন্টের করব না, একদম থাইরয়েড স্ক্যান সবার জন্য না। বোঝা গেল?